ঘটনাবহুল দিন আজ ৫ আগস্ট। গত বছর যে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তার বর্ষপূর্তি ছিল, কিন্তু এর বাইরে অনেক ঘটনার মধ্য দিয়ে আজকে দিন অতিবাহিত হয়েছে। আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। আজকে এনসিপির নেতারা কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে সারাদিন রাজনৈতিক অঙ্গন মুখর ছিল, কিন্তু দিন শেষে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে। এই সংক্রান্ত চিঠি তিনি নির্বাচন কমিশনকে দিবেন, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কবে হবে সেটি নিয়ে সংশয় শঙ্কা সবসময়ই রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়ে যায়। আসলেও হবে কিনা, শেষ পর্যন্ত হবে কিনা, শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর হবে কিনা, এসব নানা প্রশ্ন তাদের মধ্যে কাজ করে। কিন্তু জুলাই ঘোষণাপত্রকে রেখে এবং একটা জাঁকজমকপূর্ণ বর্ষপূর্তিকে রেখে কেন এনসিপি নেতারা বাইরে চলে গেলেন সেটাও আবার নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। এবং এমন অনেক প্রশ্ন আজ সারা দিন জুড়ে ঘুরেছে, এবং এর বাইরে তো নানা প্রশ্ন আমাদের মধ্যেই থাকে। আপনাদের মনে যা প্রশ্ন আমরা তা জানতে চাই আপনাদের হয়ে, কারণ ক্ষমতাকে প্রশ্ন করাই আসলে গণমাধ্যমের কাজ। সবাইকে স্বাগত জানাই আর কেবল প্রশ্নগুলো অনুষ্ঠানে, এবং আপনাদের সাথে আছে আমি নাজরিন মুন্নি। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে যুক্ত আছেন আজকে একই সাথে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ, এবং আছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি একটু শুরু করতে চাই নাসির উদ্দিন নাসিরকে দিয়ে। আজকে অনেকগুলি ঘটনা আপনার কাছে বলেছি, কোন ঘটনা আপনার কাছে আজকে উল্লেখযোগ্য ছিল? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রিয় অগ্রজ শ্রদ্ধেয় বড় ভাই পুয়াদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঘটনাবহুল সেটি হচ্ছে আজকে ৫ই আগস্ট। গত বছরে এই দিনে আমরা ছাত্র জনতার সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের একটি সফল পরিণতি হয়েছে। ২০০০-এরও বেশি ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। সেই ধারাবাহিকতা আমি মনে করি যে আজকে যত ঘটনাই ঘটুক সেটি গত বছরের পরম্পরায় আসলে ঘটেছে। সুতরাং আজকের দিনে আমি শুরুতেই জুলাই এবং আগস্টে গত বছর যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। একই সাথে আপনি জানেন যে এই জুলাই এবং আগস্টে প্রায় অনেকে বলছেন ৩০ থেকে ৩৫ হাজার মানুষ যারা বিভিন্নভাবে যারা আহত হয়েছেন, এবং ৪,০০০-এরও বেশি মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ এক চোখে অথবা কেউ দুই চোখে। এর মধ্যে প্রায় আমরা দেখেছি একটি বেসরকারি গবেষণা সংস্থা তারা বলেছে প্রায় ৭৫০ মানুষ এমনভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন যারা আর কখনোই আসলে চোখেই দেখবেন না। সুতরাং আজকের এই দিনে আমি সর্বপ্রথম তাদেরকেই স্মরণ করছি যারা শহীদ হয়েছেন এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা একদম সম্মুখ সারিতে কোনো কিছু চেয়ে না চেয়ে বরং কোনো প্রত্যাশা না রেখে যারা শুধুমাত্র আওয়ামী লীগের যে গত ১৭ বছর দিয়ে প্যাসিবাদ তৈরি হয়েছিল, শুধু সেই প্যাসিবাদকে পতন করতে যারা সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে, আমি মনে করি আজকের দিনে তাদেরকে স্মরণ করাই সব থেকে গুরুত্বপূর্ণ দিন। এবং একই সাথে আজকে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে, সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণাপত্র পাঠ করেছেন। আমরা সেই অনুষ্ঠানে ছিলাম, পুয়াদ ভাইও ছিলেন। আমি মনে করি এটি একটি ঐতিহাসিক ঘটনা। যদিও এই প্রক্রিয়ার বিষয়ে অনেকের মধ্যে মতভেদ থাকতে পারে, মতপার্থক্য রয়েছে, হয়তো থাকবেও, কিন্তু ঘোষণাপত্র যে পাঠ হয়েছে এটি বাস্তবতা। আপনার কি মতপার্থক্য আছে? আপনাদের না, আমাদের নাই, কিন্তু অনেকের মধ্যে গ্রহণ করেছেন, সাদরে গ্রহণ করেছেন। না, আমরা মনে করি অবশ্যই এটি সকলের হয়তো মতামত প্রত্যাশিত হয়নি, কিন্তু আমি মনে করি তারপরও অনেক রাজনৈতিক দল, অংশীজন, জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে তাদের একটি বড় অংশের মতামতের ভিত্তিতে এটি করা হয়েছে বলে আমি মনে করছি। এবং আজকে আরও যে কয়টি ঘোষণা এসেছে এর মধ্যে আরেকটি হয়েছে একটু আগেই, হয়তো এখনও এই ভাষণটি চলমান রয়েছে, যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। সে ভাষণে তিনি বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনকে তিনি চিঠি দেবেন। আমি মনে করি এটি একটি ইতিবাচক ঘটনা। এই জন্য ইতিবাচক বলছি, কারণ হচ্ছে বাংলাদেশে গত ১৭ বছরে 3টি জাতীয় নির্বাচন হয়েছে। আপনি জানেন 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন, এবং 2024 সালের একটি আমির নির্বাচন হয়েছিল। এবং বাংলাদেশের সেই 3টি জাতীয় নির্বাচনে বাংলাদেশের তরুণরা তাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারেনি। এই 3টি জাতীয় নির্বাচনে যদি তরুণরা ভোট প্রদান করতে পারতো বা দেশের মানুষ ভোট প্রদান করতে পারতো, তাহলে গণ অভ্যুত্থানের আসলে প্রেক্ষাপটই তৈরি হতো না। সুতরাং গণ অভ্যুত্থান তৈরি হয়েছে যে মানুষ তার মতামতের ভিত্তিতে
তার সরকারকে প্রতিষ্ঠা করতে পারেনি। এবং যে সরকার প্রতিষ্ঠা হয়েছিল সেই সরকার জনগণের সরকার ছিল না, সেই জন্য সরকার গুম খুন করেছে, নির্যাতন করেছে এবং বাংলাদেশে একটি প্যাসিবাদ তৈরি করেছে। সুতরাং এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের গণ আকাঙ্ক্ষার যে যতগুলো দাবি তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যেটি 14, 18, 24 আমরা কোনোভাবেই করতে পারিনি, আমরা সে সরকার তৈরি করতে পারিনি। সুতরাং সেই জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আজকে গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে তিনি একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি মনে করি এটি অত্যন্ত ইতিবাচক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা মনে করি যে যেই তরুণরা 2014, 18, 24 তাদের ভোটাধিকার প্রদান করতে পারেনি, তাদের মতামত প্রদান করতে পারেনি, আমি মনে করছি যে আগামী নির্বাচনে তরুণরা তাদের মতামত অনেক ধন্যবাদ। কিন্তু এই নির্বাচন নিয়ে, নির্বাচনের প্রক্রিয়া নিয়ে, নির্বাচন কেমন করে হবে, নির্ধারিত সময় হবে কিনা, আমরা আরেকটু বিস্তারিত আসছি। আমরা একটু ফুয়াদ ভাইয়ের কাছে যেতে চাই। অনেক ধন্যবাদ আসাদুজ্জামান ফুয়াদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঘোষণাপত্র অনুষ্ঠানে আপনি ছিলেন, উপস্থিত ছিলেন, কেমন হলো আপনার কাছে ঘোষণাপত্র, কেমন লাগলো? ধন্যবাদ। আমার প্রিয় অনুজ, নাসির সহ সবাইকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে ঘোষণাকে আমরা স্বাগত জানাই সার্টেনলি, এবং এটা তো আমরা অনেক দিন থেকে বলছি। গত বছরের গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি ঘোষণাপত্রের ব্যাপারে মোরাললেস কেউই মোটা দাগে দ্বিমত করে নাই। এবং আপনার মনে থাকার কথা, ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে একটা মিটিংও হয়েছে, এবং সেই মিটিংয়ে আমিও ছিলাম। এবং সেখানে একটা ড্রাফট প্রস্তুত করা হয়েছিল, একজন উপদেষ্টা সম্ভবত একটা ড্রাফট দিয়েছেন, এবং সেটার উপরে সকল রাজনৈতিক দল বক্তব্য দিয়েছে। এবং আমিও ওখানে এটার কাঠামো এবং ঐতিহাসিক কিছু উপকরণ থাকা না থাকা এটা নিয়ে কথা বলেছি, এবং সাইজে আরও ছোট করে নিয়ে আসা যায় কিনা, কারণ ডকুমেন্ট বড় হয়ে গেলে সেখানে দ্বিমতের সুযোগ বেশি চলে আসে। তো সেই পরামর্শের পরে মোটা দাগে আজকের ঘোষণাপত্রে আমি আসলে কোনো পার্থক্য দেখলাম না। ওই যে 5-6 মাস আগের যে কাগজপত্র যেটা দেখেছি, প্রিটি একই জিনিস আছে। 1-2টা দলের হয়তো কিছু যোগ বিয়োগ এখানে আপনারা যা চেয়েছেন তাই আছে জুলাই ঘোষণাপত্রে, যা ছিল ড্রাফট যেটা দেওয়া হয়েছিল প্রথম, আমরা যে পরামর্শগুলো দিয়েছি তার যোগ বিয়োগ ওখানে খুব বেশি দেখি নাই। আজকেও 1-2টা দলের হয়তো আপনার কিছু যোগ বিয়োগ সেখানে উপকরণ আকারে দেখলাম, কিন্তু মোটা দাগে খুব বেশি পরিবর্তন দেখি নাই। দ্বিতীয় যেটা আমার অবজারভেশন সেটা হচ্ছে যে এইবারের যে আপনার ফাইনাল করবার আগে বড় 3টা দলকে এই ড্রাফটটা আবার শেয়ার করা হয়েছে, কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দল কমিশনে যারা রেগুলার রিপ্রেজেন্টেশন করছে, আলোচনায় অংশগ্রহণ করছে, তাদের সাথে এই ড্রাফট আর শেয়ার করা হয়নি। তারপরও আমাদের তরফ থেকে আমাদের পার্টির চেয়ারম্যান এই ব্যাপারে আমাদের একটা প্রস্তাবনা আবার দিয়েছেন যে এই বিষয়গুলো একটু বিবেচনা করা যায় কিনা। মোটা দাগে আমরা কি প্রত্যাশা করেছিলাম এখানে থাকবার ব্যাপারে, সেটা হচ্ছে যে পুরো ন্যারেটিভটা শুরু হয়েছে আওয়ামী বয়ানের যে ন্যারেটিভ, পাকিস্তান আমলের 23 বছর আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, মানে অ্যাজ ইফ আমার আজাদির লড়াই, আমার যে এই মাটির মানুষের যে অধিকারের লড়াইটা, এটা ওই পাকিস্তান আমলই শুরু হয়েছে। এর আগে আমাদের এই মানুষ কোনোদিন লড়াই করে নাই। আমরা 190 বছর কি ব্রিটিশ বিরোধী আন্দোলন করি নাই? আমাদের তো শত শত বছরের লড়াইয়ের ইতিহাস আছে। বাহিরের শাসকরা যখন এসছেন তাদের বিরুদ্ধে তো আমরা লড়াই করেছি, দিল্লির শাসকদেরকে তো আমরা পরাজিত করেছি। বাংলাদেশে জাতিসত্তা হিসাবে আমাদের লড়াইটা বোধহয় পাকিস্তানিদের কাছ থেকে ছিল। নট নেসেসারিলি। বাংলাদেশের জাতি রাষ্ট্র এটা 23 বছরে তৈরি হয় না, এটা 9 মাসে তৈরি হয় না। জাতি রাষ্ট্র হওয়ার জন্য আপনার শত শত হাজার হাজার বছরের ইতিহাস লাগে, এবং এটাকে যদি আপনি ইনক্লুড না করেন তাহলে সন্তান যেভাবে যারও সন্তান হয়ে যায়, যার বাবা নাই, দাদা নাই, নানা নাই, সাডেনলি তার মিস্টার বিনের মতো, দেখছেন না হুট করে মিস্টার বিন আসমান থেকে নাজিল হয়েছে, ওই রকম মনে হয় আর কি। একটা জাতিসত্তার লম্বা ইতিহাসের লড়াই আছে। তো সেখানে আমরা দেখলাম আওয়ামী ডিসকোর্স থেকে এই ঘোষণাপত্র বের হয়ে আসতে পারে নাই, এবং এটা দুঃখজনক। থার্ড যেটা অবজারভেশন সেটা হচ্ছে এখানে ভাষায় দরদ দেখলাম না। যারা গণ অভ্যুত্থানকে ওন করেন, যেই ভাষায়, যে দায়, যে দরদ নিয়ে এটা লেখবার কথা ছিল, সেই দরদগুলো এখানে শব্দে, লাইনে, প্যারাগ্রাফের মধ্যে আমি খুঁজে পাই নাই। ফোর্থ হচ্ছে যে আপনার অযাচিত অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঢুকানো হয়েছে যেগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু 24-এর কনটেক্সটে এই ঘোষণাপত্রে এটা আসার প্রয়োজন ছিল না। যেমন ধরেন 71 এত বড় ঘটনা,
এটা যদি কেউ স্বীকার করে বা না করে, কাগজে লেখে বা না লেখে, কিছু যায় আসে না। ৭১ ৭১ই, মানে এটার আপনার দ্বিতীয় কোনো এক্সাম্পল দিয়ে আপনি এটাকে ছোট করতে পারবেন না, বড়ও করতে পারবেন না। কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে অনেকগুলো ঘটনা যোগ করা হয়েছে, প্রয়োজন ছিল না। তো এটা মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে এই ঘোষণাপত্রে অথবা অপরিকল্পিতভাবে সাবকনশিয়াসলি হয়তো করেছেন। আমি মানে বেনিফিট অফ ডাউট দিতে চাই যে গুড ফেইথে করেছেন। অনেকগুলো ঘটনার 10টা ঘটনার 10মতম ঘটনা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। এখন আপনি ধরেন আমাদের ইতিহাসে 1000টা লড়াই আছে, কিন্তু আপনি 71কে কি 1000টা লড়াইয়ের একটা লড়াই বলবেন, না এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লড়াই বলবেন? এটা বলার ভিতরে কিন্তু পার্থক্য আছে। তো এই জন্য আমি যখন বলছি যে আমার শত শত বছরের এই মাটির লড়াই আছে, এটা যখন আমি বলি এইটা 71 এই লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দুইটা অধ্যায়ের একটা। কিন্তু আপনি যখন একই ভাষায় বলার চেষ্টা করেন যে 52, 62, 66, 69 আমরা সবগুলো বলি, কিন্তু এই প্রত্যেকটা ঘটনার সাথে কি 71 কম্পেয়ারেবল? কোনোটার সাথে কিন্তু আপনি 71কে কম্পেয়ার করতে পারবেন না। ধারাবাহিকতা আছে, কিন্তু এটা কম্পেয়ারেবল না, কারণ 71 এত উপরে। কিন্তু কম্পেয়ার কি করেছে? এটা ধারাবাহিকতা করেছে, যেহেতু ওই সময় এটা হয়েছে, যেহেতু ওই সময় আমরা এত উৎসর্গ করেছি, এটা আমি বোধ করি এটা প্রয়োজন ছিল না। আচ্ছা, আপনি কারণ হচ্ছে যে এই ঘটনাগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কেউ অস্বীকার করছে না, কিন্তু এতগুলা ঘটনা টেনে আনার কারণে যেটা হয়েছে 24 হারায় গেছে। 1400 শহীদের গল্প এখানে, 24-এর গণ অভ্যুত্থানের যে ব্যাকগ্রাউন্ড, ফ্যাসিবাদের ব্যাকগ্রাউন্ড, এবং এক পরিবার এক দল কিভাবে দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলেছে, সেই 16 বছরের গল্পটা যেটা 24কে জন্ম দিয়েছে, সেই গল্পটা যেভাবে আমরা 71 যখন বলি, আমরা কেন 47, 49, 52, 66, 62 এগুলো টেনে নিয়ে আসে কেন? 71-এর গুরুত্বটাকে তুলে ধরবার জন্য। কিন্তু এইখানে 24-এর গুরুত্ব তুলে ধরবার প্রেক্ষাপটে আমি দেখি নাই, বরং দেখেছি ধারাবাহিকতা আকারে, বর্ণনা আকারে আসছে। মানে 24 কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে 16 বছরের মানে যে মিসগভার্নেন্সের কারণে, সেই চিত্রটা এখানে আমার দৃষ্টিতে ফুটে ওঠে নাই। ফাইনালি যেটা আমার অবজারভেশন এটা নিয়ে, সেটা হচ্ছে যে আপনার যেহেতু বলবার মধ্য দিয়ে একটা রোড ম্যাপ দিতে হয়, সেহেতু আমরা যখন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে আমাদের বলা ছিল এই কারণে পাকিস্তান রাষ্ট্র থেকে আমরা আলাদা হচ্ছি, সেহেতু আমি নতুন একটা স্বাধীন, সার্বভৌম, একটা ফ্রি রাষ্ট্র প্রস্তাব করছি, যে এই রাষ্ট্রের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবং এই রাষ্ট্রটা কীভাবে পরিচালিত হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, কে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন, কি কি আইন বিধান চলবে, একটা রোডম্যাপ ছিল এখানে। শেষে এসে মনে হয়েছে সাডেনলি এই ধারাবাহিকতাটা আর নাই, ফিউচারটা কি? আপনি তো একটা অতীতের গ্লোরির গল্প বলছেন, আমার অর্জনের গল্প বলছেন, এখন আমি জাতিকে তো ডাইরেকশন দিতে চাই, সেহেতু এই পুরো নেশনকে নিয়ে আমি এই পথ পাড়ি দেব, এই সাগর কন্যাকে নিয়ে আমি ওইখানে একটা ময়নাদ্বীপ বানাবো। ওই ময়নাদ্বীপের গল্পটা দিয়ে এখানে শেষ হয় নাই যে আমার রিপাবলিককে ঢেলে সাজাতে হবে, এটা করব, অথবা সিম্পলি ধরেন জুলাই সনদে রেফার করে দেওয়া হইতো যে এটা এই রাষ্ট্রটা তৈরি করবার জন্য, অর্জন করবার জন্য আমরা জুলাই সনদ নিয়ে কাজ করছি, জুলাই সনদের মধ্য দিয়ে এই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করব। এরকম কোনো রেফারেন্স, ধারাবাহিকতা নাই। তারপরে হচ্ছে মোটা দাগে এটাকে আমি স্বাগত জানাই। আমি বোধ করছি এখানে যে অমিশনগুলো আছে সেটা জুলাই সনদে একটা ইন্ট্রো থাকবে বলে আমি বিশ্বাস করি, যেন ঘোষণাপত্রকে এখানে কানেক্ট করে ফেলে। যেই ডটগুলো এখানে মিসিং হয়েছে সেই নোক্তাগুলোকে যেন এখানে যোগ করে ইতিহাসের এই অমিশনগুলোকে যেন আমরা কানেক্ট করি, যেন সনদ আর ঘোষণাপত্র একসাথে পাঠ করলে মনে হয় যে আমাদের একটা স্বপ্নটা পুরোটাভাবে ফুটে উঠেছে এখানে। তার মানে যেটা ছিল এখানে অর্ধেক আপনার মনে হচ্ছে অসম্পূর্ণ মনে হচ্ছে, সম্পূর্ণ করার জন্য আপনার জুলাই সনদটা এখন মনে হচ্ছে যে দুইটার একটা কানেকশন বা সংযুক্তি, সম্পৃক্ততা থাকা সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আমি একটু ফিরি নির্বাচন প্রসঙ্গে, যেহেতু আমরা ছিলাম। নাসিরউদ্দিন নাসির, আপনারা বলছেন যে হ্যাঁ, নির্বাচনে যাওয়া আমাদের দরকার, আমরা নির্বাচনের দিকে যাব এবং 12 তারিখে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আসছে। কিন্তু এখানে প্রধান উপদেষ্টা দুটো কথা আছে, সেটা হচ্ছে জুলাই সনদের ক্ষেত্রে তিনি কথা বলেছেন যে জুলাই সনদটা পরিপূর্ণ করতে হবে। তিনি একটা কথা বলেছেন যে বিচারগুলি পরিপূর্ণভাবে শেষ করতে হবে, এবং এটা আপনাদের সবারই চাওয়া। আমাদের সময়সীমা আছে, এটা যদি আমাদের জুলাই অগাস্ট হয়, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মাত্র 4 মাস। 1 মাস তো নির্বাচনী প্রচারণার জন্য যাবে, সকল কিছুর জন্য যাবে। এই 4 মাসের মধ্যে যা কিছু অসম্পূর্ণ জায়গা আছে আপনাদের মনে হয় সেটা শেষ করে, এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা দোষী আছেন তাদের বিচার সম্পন্ন হওয়া সম্ভব নির্বাচনের আগে? না, দেখুন, গত 1 বছর ধরে তো বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। মানে এরকম নয় যে আগামী 5 মাসের মধ্যে শেষ করতেই হবে, বিষয়গুলো তো এরকম নয়।
প্রক্রিয়া রয়েছে, এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখানে শুনানি হচ্ছে, অনেকগুলো বিচার প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে আমি মনে করি। সুতরাং আমি আমার ব্যক্তিগত যেটি অভিমত সেটি হচ্ছে বিচারকে এগিয়ে নেওয়ার বিষয়ে রাজনৈতিক দল অথবা জুলাইয়ের যারা অংশীদার ছিল তাদের মধ্যে কোনো মতভেদ এখানে নেই না, কিন্তু এনসিপি বলছে যে পর্যন্ত বিচার সম্পন্ন না হবে নির্বাচনটা তারা চায় না। আপনি বলছেন বিচার চলমান রাখা অবস্থাতেই নির্বাচনে যাওয়া যায় না। ধরুন জুলাই আগস্টে তো একটা দুইটা মামলা হয়নি, অনেকগুলো মামলা হয়েছে। আমি যদি এককভাবে শেখ হাসিনার বিচার শেখ হাসিনার বিরুদ্ধে তো একটা মামলা হয়নি, অনেকগুলো মামলা হয়েছে, অনেক মামলা হয়েছে। তো এখন আমরা যদি শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে ততগুলো যদি একদম বিচারের শেষ পর্যন্ত অপেক্ষা করি তাহলে তো কয়েক বছর লেগে যেতে পারে। সেটি কোনো আমার কাছে কোনো লজিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে পারে না। আমার কাছে মনে হচ্ছে বিচার প্রক্রিয়া এটি তো আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ এবং বিচার বিভাগ স্বাধীন রয়েছে এবং বিচার প্রক্রিয়া চলমান থাকবে। এই বিষয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল দ্বিমত করেনি, বরং এনসিপি যেটি বলেছে তারা হয়তো আরো একটি স্পেসিফিক করেছে যে বিচার প্রক্রিয়াটা শেষ করে নির্বাচন করার বিষয়ে তারা স্পেসিফিক করেছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটু কম যৌক্তিক বলে আমার মনে হয়, বরং বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে নির্বাচন করা যে যাচ্ছে তো, এবং বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল সে বিষয়ে প্রায় ঐক্যমত হয়েছে বলে আমাদের মনে হয়। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে ধরুন সংস্কার বিচার বিষয়ে বাংলাদেশের ঐক্যমত কমিশনে প্রায় প্রতিদিন মিটিং হচ্ছে, আলোচনা এগিয়ে যাচ্ছে। প্রক্রিয়াগত বিষয়ে হয়তো অনেকের মধ্যে দ্বিমত রয়েছে, কিন্তু কোনো একটা বিষয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দলও কিন্তু এরকম বলেনি যে বিচার চায় না, সংস্কার চায় না। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো নির্বাচনের উপর খুব বেশি প্রভাব পড়বে না বলে মনে করি। আপনি মনে করেন না? আমি শুধু ছোট্ট করে একটা লাইন নিয়ে আমি ফুয়াদ ভাইয়ের কাছ থেকে যাই। আচ্ছা, যেমন ফুয়াদ, যেই জিনিসটা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এই ব্যাপারে কি কোনো রকমের সন্দেহের অবকাশ আছে কিনা? নির্বাচন নিয়ে কখনোই আমার কাছে ন্যূনতম কোনো সন্দেহ ফেব্রুয়ারিতেই হবে ছিল না। টোটাল নির্বাচন বিষয়টা নিয়ে আমার ভিতরে কোনো সন্দেহ নাই। এটা টকশোতে আসলে পরে আপনাদের কাছ থেকে কথা শুনলে মনে হয় যে নির্বাচন নিয়ে আসলে অনেক সমস্যা আছে। একটা সেটেলমেন্ট আছে, পলিটিক্যাল পার্টিসগুলো রেগুলার মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার সাথে রেগুলার যোগাযোগ করছে। গত বছরের সেপ্টেম্বর থেকে প্রফেসর ইউনূস বলেছেন ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতর নির্বাচন হবে, এবং পারসিস্টেন্টলি একই পজিশন দেশি বিদেশি সকল গণমাধ্যমে তিনি বলেছেন। যখন পলিটিক্যাল পার্টিগুলোর মিটিং হয়েছে একইভাবে বলেছেন। উনি প্রচণ্ড প্রেশারের কারণে উনি এটাকে আরও একটু নিশ্চিত করেছেন যে এপ্রিলের ফার্স্ট হাফে হতে পারে। এরপরে তারেক রহমানের সাথে লন্ডনে মিটিং করলেন। রমজান, আবহাওয়া, ঝড়, বন্যা সব কিছু বিবেচনাতে উনি বোধ করছেন যে যদি সংস্কার বিচারের একটা রোডম্যাপ আমরা আগেই ঠিক করতে পারি তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। তো এখন উনি যেহেতু ঐকমত্য কমিশনের একটা মানে মিটিং শেষ পর্যায়ে চলে এসছে, সনদ প্রায় স্বাক্ষর হওয়ার মতো জায়গাতে আছে, বোঝা যাচ্ছে যে এখন আমরা কি কাজ করতে পারবো না। তো সেখানে উনি তো ওনার ওয়াদা মতো উনি ইলেকশন কমিশনকে এখন বলেছেন, অনেকখানি স্পষ্ট হয়েছে। আমার কাছে বরাবরই ছিল যেটা কোনো অনিশ্চয়তা ছিল না, বরং কৃত্রিমভাবে একটা অনিশ্চয়তার গল্প প্রতিনিয়ত তৈরি করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে প্রচণ্ড টেন্স সিচুয়েশনে ফেলা হয়েছে, এবং এটাকে আমি একটা ফাঁদ মনে করি, অপ্রয়োজনীয় ফাঁদ। প্রফেসর ইউনূস দেহত্যাগ করবেন, ক্ষমতা পদত্যাগ করবেন না, মানে এই ধরনের কথা বলে যেটা করা হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলোকে আননেসেসারি একজনের বিপক্ষে আরেকজনকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যেটা একদমই প্রয়োজন নাই। অনেক ধন্যবাদ। আমি আলোচনাতে আসলে আরো একটু আসতে চাই। আমি শেষ থেকে শুরু করেছিলাম অনুষ্ঠানটা, আমরা অভ্যুত্থানের শুরুতেও একসাথে যেতে চাই। এখানে আসলে অভ্যুত্থানে কাদের সবচেয়ে বেশি অবদান আছে সেটা নিয়ে বরাবরই আমরা এক বছর জুড়েই নানা ধরনের তর্ক বিতর্কের জায়গা শুনতে পেয়েছি। এখানে আমার ছাত্র দলের সাধারণ সম্পাদক আছেন, একই সাথে এবি পার্টির সাধারণ সম্পাদক আছেন। নানা জায়গায় সবারই সব জায়গায় স্টেক আছে বলা হচ্ছে। গতকাল তথ্য উপদেষ্টাও তার এক ফেসবুক স্ট্যাটাসের কমেন্টে যে তিনি এই কথা লিখেছেন। কিন্তু এই সমানভাবে যে সবার কৃতিত্বের জায়গা আছে, এখন এসে সেটা কি আমরা স্বীকার করছি নাকি আমরা স্বীকার করি না? কারোর বেশি কৃতিত্ব, কারোর কম কৃতিত্ব, এই দ্বন্দ্বের জায়গা আমরা এক বছর দেখেছি। আসলে কি আমরা বিরতির পর সেটা জানতে ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। সবাই আছেন প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমি নাজনীমুনি আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে অতিথিরা আছেন। বিরতিতে যাওয়ার আগে আজ বর্ষপূর্তি সেই গণ অভ্যুত্থানের আমরা আলোচনাতে ফিরতে চাই, কারণ সেই আন্দোলনে যত নিহত আহত হয়েছেন সকল রাজনৈতিক দলের সেখানে কৃতিত্বের জায়গা ছিল। কিন্তু বরাবরের জন্যই আমি যদি নাসিরকে দিয়ে শুরু করি, নাসিরউদ্দিন নাসির, সেটা হচ্ছে
আমার নিজেরও স্পষ্ট মনে আছে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ছাত্রছাত্রীর উপর ছাত্রলীগের একটা আক্রমণ হলো 15 তারিখে, সেদিন আপনারা সংবাদ সম্মেলন করেছিলেন। তখন আপনারা সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে এই আন্দোলনে আপনারা পাশে আছেন, এই আন্দোলন যেভাবে সফল হোক সকল ধরনের সহায়তা সেখানে আপনাদের দিতে হবে। কিন্তু তারপর ধাপে ধাপে আসলে যত কিছু হলো, সাধারণ ছাত্র জনতাকেও আমরা একত্র হইতে দেখলাম, সকল কিছু আপনারাও ছিলেন সেখানে। এবং আবু সাইদ যেদিন মারা যায়, প্রথম শহীদ যিনি হয়েছিলেন তিনি ছাত্র দলের ছিলেন বা বিএনপির ছিলেন, তিনি বিএনপির কর্মী ছিলেন, পরে সেকেন্ড শহীদ চট্টগ্রামের। কিন্তু আসলে এই ঘটনাগুলি ঠিক জনগণের কাছে সামনে আসেনি। যতটা এসছে আবু সাইদের মৃত্যু, যতটা এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থান, সকলের অবস্থান, কারণ তাদের চেহারাগুলি আসলে দেখা যেত। তখন তো আপনারা নিষিদ্ধ ছিলেন না বা কিছু ছিলেন না, তখন আপনারা মাঠে কাজ করা ছাত্র নেতা সবাই এবং দলটাও তাই। কেন আপনাদের দেখা যায়নি তখন, মানে সম্মুখ সারিতে কেন দেখা যায়নি? না, আমি বোধহয় বুঝতে পারিনি আপনার কোশ্চেন। আমি কি আবার বলবো? না, আবার বলো। আমি সার্জিস হাসনাত থেকে শুরু করে নামগুলি সহই বলি। না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। প্রথমত হচ্ছে আন্দোলনের পুরো জুলাই আগস্টকে 36 দিন যদি আপনি ভাগ করেন তাহলে আন্দোলনের দুইটা লেয়ার। একটি হচ্ছে 15 তারিখ পর্যন্ত একরকম, 16 তারিখ থেকে আরেক রকম। ধরুন এই প্রেক্ষাপট যদি বলি, শুরুতে হচ্ছে আপনি জানেন পবিত্র ঈদুল আজহার আগে 2019 সালের যে কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন হয়েছিল, যে কোটা থাকবে না, যে পরিপত্রটি জারি হয়েছিল সেটিকে অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট, সেটি ঈদুল আজহার আগে। ঈদুল আজহার আগে 2-3 দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছিল, তারপরে পবিত্র ঈদুল আজহার ছুটি হয়েছিল এবং জুলাইয়ের শুরু থেকে 1 থেকে 2 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছিল। তখন আমাদের সাথে যাদের সমন্বয়ক, এখন যারা শীর্ষস্থানীয় এই রাজনৈতিক দলের প্রধান, তাদের সাথে আমাদের যখন যোগাযোগ হচ্ছিল তখন তারা বলেছেন যে তারা এবারের এই আন্দোলনকে, অর্থাৎ এই 24-এর এই আন্দোলন, যখন কোটা সংস্কার আন্দোলন চলছে, এটাকে রাজনৈতিক রূপের বাহিরে তারা আন্দোলনটি করতে চায়। সেজন্য তারা আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে বা কৌশল অংশীদারিত্বের ভিত্তিতে যে যারা অপেক্ষাকৃত বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারির বাহিরে যে সেকেন্ড লেয়ারের যে লিডারশিপ, তারা আন্দোলনে থাকবে, আর ফার্স্ট লেয়ারের যে লিডারশিপগুলো তারা একটু পিছনে থাকবে, মানে যারা পরিচিত তাদের চেহারা তারা আনতে চান নাই। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি মিছিলের পিছনে থাকবে, ঢাকা কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি মিছিলের পিছনে থাকবে, অপেক্ষাকৃত যারা ইয়াং তারা মিছিলের সামনে থাকবে। কারণ হচ্ছে এটাকে রাজনৈতিক রূপ দিতে চান না। এবং আপনার মনে আছে আমরা 15 তারিখ সংবাদ সম্মেলন করেছি, 11 তারিখে আমরা মিছিল করেছি, যে হামলার পরিবর্তে বিশেষ করে এই আন্দোলনটি চূড়ান্ত রূপ লাভ করেছে বিশেষ করে 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে আপনি জানেন আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল এবং সে হামলার প্রতিবাদে 16 তারিখে অবস্থান কর্মসূচি ছিল, প্রত্যেকটি ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এবং সেই দিন এই 16 তারিখের আন্দোলন থেকে শুরুতে আমরা রংপুরে আবু সাইদ এবং দিনের একটু পরের দিকে চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছিল। সুতরাং আন্দোলনের 15 তারিখের আগে এক ধরনের প্রেক্ষাপট ছিল, 16 তারিখ থেকে আমি সেটাই আপনাকে বলছি। 15 তারিখের পরে আপনারা প্রকাশ্য হয়েছিলেন, প্রকাশ্যে আপনারা ঘোষণা দিয়েছিলেন এই আন্দোলনের সাথে আপনারা আছেন। তখন তো আর চেহারা গোপন করার কিছু নাই, যেটা রাজনৈতিক না। কিন্তু তারপরে আপনাদের চেহারাটা বা আপনাদের অবস্থানটা, মানে মিডিয়াতে যখন নিউজ কাভারেজ হোক বা যাই হোক না কেন, আপনাদের ঠিক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যতখানি অ্যাক্টিভ ছিলেন বা যতখানি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, ছাত্র দলের চেহারাগুলি কি আমরা সেরকম করে দেখেছি? না, আপনি বোধহয় লিডারশিপের জায়গাটা স্পেসিফিক করতে চাচ্ছেন। আচ্ছা, আমার বোধহয় সেখানে প্রথম যে একটা 58 সদস্যের কমিটি করা হয়েছিল সমন্বয়কদের, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 জন, বিভিন্ন ছাত্র সংগঠন থেকে 2 জন 3 জন করে এটি সমন্বয় করা হয়েছিল। এবং যারা লিডারশিপ করেছেন তারা তো লিড দিয়েছেন, কিন্তু তাদের তো সেইভাবে বাংলাদেশের ধরুন ছাত্র সংগঠন হিসাবে বলি যেইভাবে হোক তাদের সেভাবে জনসম্পৃক্ততা ছিল না। সেই জন্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর উপরে তাদের নির্ভর করতে হয়েছে এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তারই অংশ। এবং আমরা আপনাকে বলছি, আমরা এই আন্দোলনের লিডারশিপ নিয়ে কোনোভাবে আমরা এরকম ছিল না, আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ছিল না, বরং যারা লিডারশিপ করেছে তারা অপেক্ষাকৃত আমাদের বয়সে বিশ্ববিদ্যালয়ে আমাদের জুনিয়র, আমরা তাদের লিডারশিপ মেনে আন্দোলনটা করেছি। আমাদের এই জায়গায় কোনো হেজিটেশন নেই। কাঙ্ক্ষিত জায়গাটা কি ছিল? আমরা ধরুন 16 তারিখের পর থেকে, বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 16 তারিখে, অর্থাৎ
তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি স্পেসিফিক বলেছেন অন্তত 16 তারিখের আবু সাইদ ওয়াসিম 6 জন যে শহীদ হয়েছেন তার পরবর্তী সময়ে তিনি বলেছেন অন্তত এই সরকারের পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই। মানে সরকারের পদত্যাগটা তখন আপনাদের কাঙ্ক্ষিত জায়গা মুখ্য ছিল। তখন থেকে 16 তারিখের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি ইউনিটকে আমরা শক্তভাবে কর্মসূচি আকারে প্রতিটি দিন ঘোষণা করেছি এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী এই আন্দোলনে শহীদ হয়েছে। আমি আপনাকে এখানে থামাই, একটু আসাদুজ্জামান ফুয়াদের কাছে যাই। কেন এই প্রসঙ্গটা আসছে? কারণ বারবারই আসলে যখনই আসছে এই আন্দোলনের মধ্যে শিবিরের সম্পৃক্ততা এবং শিবিরের সেখানে যে পরিমাণ অ্যাক্টিভ তারা ছিল এবং তারা আন্দোলনে যে পরিমাণ অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছে, তারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে, এই কথাগুলোই বারবার এসেছে, সবসময়ের জন্য এসছে। এবং এই 1 বছর ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও অনেকবারই সেটা বলেছেন যে শিবিরের কাছে যদি আমরা এটা না পেতাম সহায়তা, তাহলে আমরা এই জায়গাটাই করতে পারতাম না। এবং শিবিরের অনেক নেতাও নানাভাবে এখানে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন এবং একসময় সাদেক কায়েমের কথা বলা হয় যে তারা হচ্ছে সবচেয়ে অগ্রণী ভূমিকায় ছিলেন রাজনৈতিক দলের নেতা হিসেবে। এবং আপনিও তো ছাত্র রাজনীতির সাথে একসময় জড়িত ছিলেন। এই পুরো ঘটনায় অবশ্যই সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছিল। আপনার কি মনে হয় আসলেও যে সবার চেয়ে আসলে শিবিরের ভূমিকাটা অগ্রগণ্য ছিল বেশি সেখানে? প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা যতটা না পলিটিক্যাল তার থেকে বেশি রোমান্টিক বেশি আর কি। আচ্ছা, যে প্রেমিকা জিজ্ঞেস করে না তুমি আমাকে আসলে কতটুকু ভালোবাসো, তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে যদি বৃষ্টির দিনে এই প্রশ্নটা করে তাহলে বলবেন যে আজকে এই আকাশ জুড়ে যত বৃষ্টি হয়েছে তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। আপনি যদি এইটা তুষারের মধ্যে জিজ্ঞেস করেন তাহলে বলবেন যে আজকে হিমালয়ের চূড়ায় যত বেশি বরফ আছে তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। অবদানটা তো কোনো সলিড জিনিস না, এটা কাপ না, আপনি ধরতে পারবেন না, এইটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। এটা তো আপনি নিক্তি দিয়ে মেপে দিতে পারবেন না যে আমি নাসিরকে 200 গ্রাম অবদান আজকে দিয়ে দিলাম, সাদেক কায়েমকে 250 গ্রাম অবদান মেপে দিয়ে দিলাম। অবদানটা যেই মানুষগুলো গত 16 বছর 17 বছর ধরে মানে প্রতিদিন প্রতিক্ষণে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, মিছিল করেছে, শহীদ হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, সবাই এই আন্দোলনের অংশীদার। মোটা দাগে 2টা অংশীজন আছে। একটা হচ্ছে আমরা যারা রাজনৈতিক দলের কর্মী, আমরা বিভিন্ন ফর্মে গত 16-17 বছর ধরে বলেছি নির্বাচন দেন, ভোট দেন, গণতন্ত্র আসুক, এটা নিয়ে লড়াই করেছি। এবং রাজনৈতিক দলের তো হাজার হাজার নেতাকর্মীরা এই আন্দোলনে শহীদ হয়েছে। আপনার মিথ্যা মামলা হয়েছে 1,34,000-এর মতো, 60 লাখের উপর আসামি, 1 কোটির উপরে মানুষ পলাতক জীবনযাপন করেছে। মোটা দাগে বিএনপি, শিবির, ছাত্রদল, জামাত, হেফাজত সবাই এইটার ভুক্তভোগী ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ দ্বারা বেশি নির্যাতিত কে হইছে, মানে এইটা প্রশ্ন হইতে পারে কিনা। মানে ডিবি অফিসে গেলে কাকে বেশি পিটাইতো, ছাত্রদলের নেতাকে বেশি পিটাইতো না শিবিরকে বেশি পিটাইতো, এইটা তো কোনো প্রশ্ন হইতে পারে না। তো এই জন্য হচ্ছে পলিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে সবার অবদান আছে। যারা 16, 17, 18 বছর ধরে লড়াই করেছে, সংগ্রাম করেছে কোনো না কোনো ব্যানারে, তার যেমন অবদান আছে। গত 24শে জুন, জুলাই, আগস্টে যারা আবাবিলের মতো লাখে লাখে নেমে আসছে মাঠে, তাদেরও অবদান আছে। যে মা দুপুরবেলা বাসা থেকে খাবার রান্না করে মিছিলকারী ছেলেদেরকে, বন্ধুদেরকে খাওয়াইছে, তারও অবদান আছে। জানলা থেকে যে বাচ্চাটা পানি ভরে ভরে বোতল দিয়ে দিয়ে মিছিলকারীদের উপরে দিয়েছে পানি খাওয়ার জন্য, তারও অবদান আছে। যে রিক্সাওয়ালা রিক্সায় দাঁড়িয়ে স্যালুট দিয়েছে, তারও অবদান আছে। যে সিএনজি ড্রাইভার লাশ মর্গে নিয়ে গেছে কিন্তু টাকা নেয় নাই, তারও অবদান আছে। অতএব অবদানটা আপনার সামগ্রিক একটা ব্যাপার, এবং এই অবদানের আলোচনাটা করাটা এবং এই অবদানের আলোচনাতে রাজনৈতিক দলগুলো ঢোকা মানে হচ্ছে, আমি বারবার এটা বলছি, এইটা হচ্ছে দিল্লির ট্র্যাপ এবং দিল্লির আওয়ামী বয়ানের যে ধারা, এই ধারা। এবং এটার মধ্য দিয়ে যেটা করছে আপনি দেখবেন যে গত কয়েক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি সবাই সবাইকে ডিমিন করছে। আপনি দেখবেন যে মিটফোর্ডে একটা মানুষ মারা গেল, যুব দলের লোক বলা হচ্ছে, যিনি খুন হয়েছে, যিনি মার্চ, সেও যুব দলের, স্লোগান দিচ্ছে আমার ভাই মূল্য কেন, তারেক রহমান জবাব দে। এটা তো আমরা যারা পলিটিক্স করা ছেলে, এটা তো স্লোগানের গ্রামারে পড়ে না। ধরেন আমার কোনো কর্মী ছাত্রদলের হাতে মারা গেল, তখন আমি স্লোগান দিতে পারবো এটা যে আমার কর্মী মূল্য কেন, বিএনপি জবাব দে। আরে যে মরছে সেও বিএনপি, যে মারছে সেও বিএনপি, জবাব তারেক রহমান দিবে কেন?
তারেক রহমান তো জবাব সরকারের কাছে চাইবে যে আপনারা ফৌজদারি অপরাধের বিচার করছেন না কেন। এবং ওইটাকে কেন্দ্র করে যে ভাষায় তারেক রহমানকে ক্যাম্পাসে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বুয়েটে, চুয়েটে, কুয়েটে স্লোগান দেওয়া হয়েছে, হাসিনাকেও আমরা 16 বছর এই ভাষায় গালি দিইনি। আমরা হাসিনার বিরুদ্ধে কি বলেছি? ফ্যাসিবাদ বলেছি, অগণতন্ত্র। কারা দিয়েছে? যারাই দিয়েছে। না না না, কারা দিয়েছে নিশ্চয়ই আপনি সেটা জানেন। না, সেটা আমি জানি না। সেটা জানবেন না কেন? যারা দেওয়াইছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, কারা স্লোগান দিয়েছে এটা গুরুত্বপূর্ণ না। এইটার কাউন্টারে কি হইলো দেখেন, ছাত্রদল পরের দিন সমাবেশ করলো, পল্টনে সমাবেশ করে তারা বলছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। কোথাও কোথাও বলছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। বাঙালির স্লোগান তো জিয়াউর রহমানের রাজনীতি না। তাহলে বিএনপির প্রোগ্রামে গিয়ে তুমি কে আমি কে বাঙালি স্লোগানটা কারা দিচ্ছে? এটা তো ছাত্রদল, যুবদলের ছেলেপেলে ট্র্যাডিশনালি হওয়ার কথা না। ছাত্রদলের ছেলেপেলেরা এই স্লোগানটা সাবেক নেতা কেন দিবে? তার চেহারা আছে, বিষয় হচ্ছে যে তার চেহারা দিবে, মানে এটা তো ডিফারেন্ট আলোচনা। যে যেই মানুষগুলো মজলুম ছিল গত 17 বছর, কাঁধে কাঁধ মিলায়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলো, সার্টেনলি তারা 10 মাসের ব্যবধানে একজন আরেকজনকে শত্রু ভাবাপন্ন কেন করছে? কেন চরমনাইকে চরের দল বলতে হবে? উল্টো, যে ওই 1.5 মাসের জন্য তারা একত্র হয়েছিল, সব সময়ের জন্য তাদের রাজনৈতিক বিরোধ ছিল। শুধু 1.5 মাস না, বহু বছর থেকে তারা একত্রিত। আচ্ছা, এই কথাটা আমি একটু নাসিরউদ্দিন নাসিরের এইটা কাছে কি আমি বলছি, এটা হলো রাজনৈতিক ফাঁদ। আমাদের যারা শত্রু, গণ অভ্যুত্থানের যারা শত্রু, তারা প্রত্যেককে এই বড় দলগুলোর ভিতরে ফাঁদ পেতেছে সম্পর্ক নষ্ট করবার জন্য। আমি এইটাই নাসিরউদ্দিন নাসিরকে জিজ্ঞেস করি যে শিবিরের সাথে আপনাদের সম্পর্ক কখনো এত ভালো ছিল কিনা আমার মনে পড়ে না, কিন্তু এখন আসলে এই অভ্যুত্থানের পরে যে আমরা যতখানি খবর জানি, সব কিছু যখন জানি, যখন মাঠটা মোটামুটি ফাঁকা, মোটামুটি পুরোই ফাঁকা, কারণ হচ্ছে আওয়ামী লীগকে, ছাত্রলীগ পুরোটা চলে গেছে। যেসব জায়গায় ছাত্র দলকে দেখা যেত, হলগুলিতে বলেন, সংসদগুলিতে বলেন, নেতৃত্বে বলেন, সবগুলোতে বলেন, আমরা ছাত্র দলকে সেই জায়গাগুলোতে দেখি নাই। ফুয়াদ ভাই এখানে বলছে এটা বিভেদের প্রশ্ন, কিন্তু ছাত্রদল আলাদা প্রশ্ন, শিবির আলাদা প্রশ্ন, ছাত্রলীগ আলাদা প্রশ্ন, এনসিপি আলাদা প্রশ্ন। চাইলেই সবাইকে একভূত করে আমরা ভাবতে পারি না। এই যে আপনাদের একক একটা স্বতন্ত্র অবস্থান, সেই অবস্থান কি আপনার মনে হয় যে অভ্যুত্থানের পরে খুব শক্ত অবস্থানে আছে? না, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ফুয়াদ ভাই যেটুকু বলেছে আমার খুব বেশি দ্বিমত নাই। তো দুই একটা বিষয়ে আমার একটা অবজারভেশন রয়েছে। ধরুন, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে আমরা যে ঐক্যমতের একটি বাংলাদেশ দেখতে চেয়েছি, বা আমি একদম নৈর্ভিত্তিক আকারে যদি না বলি, তাত্ত্বিকভাবে যদি বলি, আমরা ঐক্যবদ্ধ রয়েছি। কিন্তু কিছু কিছু জায়গা খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ধরেন, আমরা 5 তারিখের পরে হঠাৎ করে দেখলাম যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, অথবা ছাত্র রাজনীতি চলতে পারবে না, এরকম মানববন্ধন করা হয়েছে। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা এই কথা বহুবার বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে মানববন্ধন করা হয়েছে যে ছাত্র রাজনীতি চলতে পারবে না। কারা মানববন্ধন করেছে? আমরা যারা মানববন্ধন করেছে তারা কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করেছে, কিন্তু যারা লিড দিয়েছে তার 5 থেকে 7 দিন 10 দিন পরে দেখি সে ছাত্র শিবিরের পদ পেয়েছে। ধরেন ওই ব্যানারে যিনি মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরক্ষণে ছাত্র উন্নয়ন বিষয়ক সম্পাদক হয়েছেন ছাত্র শিবিরের মাজারুল ইসলাম। আমরা তিতুমির কলেজে দেখেছি কয়েকদিন আগে, আপনি জানেন যে কয়েকদিন আগে মুনতাসির নামের একজন, তিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হয়েছে। তিনি তিতুমির কলেজে 1 ডজন মানববন্ধন করেছে যে এই তিতুমির কলেজে কোনো ছাত্র রাজনীতি চলতে পারবে না। পরক্ষণে দেখলাম যে তিনি ছাত্র শিবিরের সেখানে কয়েকদিন আগে সাধারণ সম্পাদক হয়েছে। একই গল্প রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই যে 5 তারিখের পরে এক ধরনের ন্যারেটিভ তৈরি করেছে একটি ছাত্র সংগঠন যে দলীয় ছাত্র রাজনীতি চলতে পারবে না। এবং আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ফুয়াদ ভাই এখানে রয়েছে, 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে। আমরা শুরু থেকে এগুলোতে আমরা রিসার্চ করে বের করতেছিলাম। 6, 7, 8 তারিখে আপনি জানেন 3 দিন বাংলাদেশের সরকার ছিল না, 8 তারিখে ফর্ম হয়েছে। এই 3 দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র দলের বিপক্ষে অনলাইনে ক্যাম্পেইন করা হয়েছে যে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। যে ছাত্র সংগঠনের শহীদ ওয়াসিম শহীদ হয়েছেন শুধুমাত্র কি কারণে? শহীদ ওয়াসিম তো জানতেন যে তিনি এই আওয়ামী লীগের প্যাসিবাদের সময়ে চাকরি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেও তিনি কখনো চাকরি পাবেন না। তাহলে ওয়াসিম কেন সামাজিক যোগাযোগ মাধ্যম স্ট্যাটাস দিয়ে গিয়েছেন, সবাইকে ডেকেছেন যে চলে আসুন 16 শহরে, শুধুমাত্র আওয়ামী লীগের প্যাসিবাদকে পতন করার জন্য। সে ছাত্র সংগঠনের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন শহীদ ওয়াসিমের ছাত্র সংগঠনে। তাদেরকে বলা হয়েছে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। এই কথাই আমি এই যে দ্বিধা বিভক্ত করা হয়েছে,
নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এগুলোর কোনোটি দায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রশ্ন ছাত্র যে দলের নয়। ন্যারেটিভ আসলে কোথা থেকে প্রথমে শুরু হয়েছিল সেটাই হচ্ছে প্রশ্ন রয়ে যায়, যে কোথা থেকে এটা শুরু হয়েছিল, যে কার কৃতিত্ব কতখানি। সবার কৃতিত্ব থাকলে হয় কি, জিনিস হচ্ছে এই যে জুলাই যোদ্ধা বলে আমরা হচ্ছে তাদের বেশি নিরাপত্তা দিব, জুলাই যোদ্ধা বলে তাদের জন্য আমাদের বেশি সুবিধা থাকবে, তার মানে তো তারাও জুলাই যোদ্ধা। ছাত্র শিবিরের মানুষও জুলাই যোদ্ধা, যে মানুষটা ভাত রান্না করতে করতে গিয়েছে সেও জুলাই যোদ্ধা। তাহলে জুলাই যোদ্ধা হিসেবে যাদেরকে আলাদা করা হচ্ছে সেটা কি আলাদা করার কথা ছিল কিনা, আমার প্রশ্নের জায়গাটা ওইখান থেকেই ছিল। আমি বিরতির পর সেটার উত্তর নিতে নিশ্চয়ই একটু ফিরতে পারবো, দর্শক সাথে থাকবেন। অনেক ধন্যবাদ দর্শক শেষ পর্যন্ত থাকার জন্য। আমরা ছোট সময়ে শুধু একটু জানতে চাই, আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনকে বানচাল করার এক ধরনের ষড়যন্ত্র চলছে, এবং একটু আগে আসাদুজ্জামান ফুয়াদ বলছেন যে এটি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে সকল কিছু অস্থিরতার মধ্যে চলে যাওয়ার একটা ফাঁদ। আমি শেষ পর্যন্ত একটু জানতে চাই, নাসিরউদ্দিন নাসিরকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে এই যে দ্বন্দ্বের জায়গা উতরে নির্বাচনমুখী হওয়ার ক্ষেত্রে কোনো রকমের আশঙ্কা দেখেন কিনা, মানে এই যে দ্বন্দ্ব, আপনাদের নানাজনের দ্বন্দ্ব, নানা কিছু জমা হয়েছে, এই দ্বন্দ্বগুলি শেষ করে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের দিকে আপনারা যেতে পারবেন কিনা, নাকি অনেক কিছু তৈরি হবে মাঝখানে? না, আমি অ্যাকুরেটলি এটাকে মানে কনফ্লিক্ট বলবো না, আমি মতভেদ পর্যন্ত, বাংলায় যেটি মতভেদ মতপার্থক্য, কিন্তু দ্বিমত বলতে পারি। কিন্তু যেটি আওয়ামী লীগের সাথে গত 17 বছর বিভিন্ন রাজনৈতিক দলের যেরকম ছিল মুখামুখি, সেরকম অবস্থান আমার কাছে খুব বেশি মনে হচ্ছে না এখনকার সিচুয়েশনে, আমার এটুকু মনে হচ্ছে না। এনসিপি হয়তো তারা নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, এখনো হয়তো নিবন্ধন পায়নি, তাদের একটা বার্গেনিং জায়গা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে তারা হয়তো বক্তব্য দিচ্ছেন, নতুন রাজনৈতিক কর্মী থেকে রাজনীতিবিদ হচ্ছেন, এগুলো হয়তো তাদের রাজনীতির বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু নির্বাচনের বিষয়ে আমি সুস্পষ্ট, খুবই কনফিডেন্ট। ফুয়াদ ভাই যেটি বললেন যে ইনশাল্লাহ নির্বাচন হয়ে যাবে, হয়তো এপ্রিলের কথা ছিল, বা বিভিন্ন বিষয়ে, বিশেষ করে আপনি জানেন যে ওয়েদারের বিষয়, রমজান, পরীক্ষা, এগুলোর বিষয়ে 2 মাসে এগিয়ে আনার সিদ্ধান্ত, এটি ভালো সিদ্ধান্ত। আমার কাছে শেষ পর্যন্ত মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের নির্বাচন ব্যবস্থার মাধ্যমে তাদের সরকার গঠন করতে পারেনি, এবার তাদের সামনে অন্তত এই সুযোগ তৈরি হয়েছে যে তাদের নিজেদের পছন্দ মতো সরকার তারা। সেক্ষেত্রে কি এনসিপির সাথে আপনাদের একটা মানে যতখানি দূরত্ব আমরা দেখতে চাই সেটা কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা নির্বাচন পর্যন্ত? দেখুন, রাজনীতি তো শেষ বলে অথবা শুরু বলে কোনো কথা নেই। আমি তারপরে মনে করছি যে এনসিপির এখনকার যারা নবীন রাজনীতিবিদ হয়েছেন তারা যেরকম বক্তব্য দিচ্ছেন, এটি হয়তো বার্গেনিংয়ের জায়গা তৈরি করার জন্য তারা বক্তব্য দিচ্ছেন, কিন্তু কোনোভাবে যে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান থাকবেন সেটি আমার মনে হচ্ছে না। অথবা তারা হয়তো কোনো জোটগতভাবে নির্বাচন করতে চাইবে বা না চাইবে, এর মাঝখানে তারা এক ধরনের দর কষাকষির মধ্যে রয়েছে। শেষ পর্যন্ত তারও নির্বাচনে আসতে হবে। আর একটি রাজনৈতিক দল জনপ্রিয় নাকি অজনপ্রিয়, এটি আসলে নির্বাচন ছাড়া কোনোভাবে মেজারমেন্ট করার কোনো সুযোগ নেই। সুতরাং নির্বাচনে আপনাকে আসতেই হবে শেষ পর্যন্ত। আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কি মনে হয় যে নির্বাচন পর্যন্ত যেতে হলে এই সময় আমার কি সতর্কতাটা লাগবে যাতে অস্থির না হতে পারে? 2-3টা টেনশনের জায়গা আছে। একটা টেনশনের জায়গা হচ্ছে প্রশাসনের উপরে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণ কতটুকু আছে, এবং এই প্রশাসন বলতে আমি বোঝাচ্ছি যে আপনার সামরিক প্রশাসন, বেসামরিক প্রশাসন। বাংলাদেশের নির্বাচনটা কিন্তু একটা হিউজ কর্মযজ্ঞ, 12.5 কোটি ভোটার, আমাদের প্রায় 43,000 পোলিং স্টেশন আছে, এবং পোলিং স্টেশন মানে কিন্তু বুথ না, প্রত্যেকটা স্কুল ধরেন একটা স্টেশন, পোলিং স্টেশন সেন্টার, এর ভিতরে আবার ধরেন স্কুলে 10টা 20টা হোয়াটএভার সাইজ মোতাবেক আবার বুথ আছে। আমাদের এই টোটাল ইলেকশন অপারেট করতে 17 থেকে 18 লক্ষ স্টাফ লাগে। যদি আইনশৃঙ্খলার ব্যাপার স্যাপারগুলো জটিল হয়ে যায়, এটা যত সংখ্যা বাড়বে জটিলতার, এই সংখ্যাটা কোনো কোনো সময় 21 লক্ষে চলে যেতে পারে। তো এই লেভেলের একটা কর্মযজ্ঞ ইউরোপিয়ান দেশগুলোতে যদি চিন্তা করেন, অনেক দেশে 21 লক্ষ মানুষই নাই, মানে আমার নির্বাচনটা করতে যে পরিমাণ লোক লাগবে এই পরিমাণ লোকই নাই। এইটার পরে একটা বড় টেনশন হচ্ছে বিএনপি ইলেকশনটা তার দল কেন্দ্রিক কীভাবে ম্যানেজ করে, কারণ 2001-এর পরে বিএনপি কোনো ভালো নির্বাচন পায় নাই, অতএব তার প্রত্যেকটা আসনে প্রত্যাশী প্রার্থীর সংখ্যা অনেক, এবং কোনো কোনো জায়গাতে আমি শুনছি 8 জন 9 জন 10 জন পর্যন্ত চলে যাবে। এবং বিএনপির মতো বড় দল, সেখানে বাংলাদেশের যে বাস্তবতা, এই প্রার্থীরা নিজেদের ভিতরে ভায়োলেন্সে জড়ায় গেলে
প্রচুর খুন খারাপের একটা বাস্তবতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আবার অন্যদিকে দেখেন, প্রশাসন যেহেতু সাফিসিয়েন্টলি আওয়ামীকরণ করা যায় নাই, সেখানে এই প্রশ্রয়গুলো তারা দেবে। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি 60% 70% উস্কাবে ওই দ্বন্দ্বগুলোকে, অথবা ধরেন কোনো ব্যবস্থা নেবে না। বিএনপির 2 গ্রুপ মারামারি করছে, আওয়ামী লীগের পুলিশ যে কটা আছে বলবে যে লেট ইট গো, সো এরকম মারামারি চলুক। প্রশাসনের ভিতরে আবার একটা অংশ আছে এখনই যারা আওয়ামী লীগের দালালিপনা করেছে 16-17 বছর, তারা সার্টেনলি আবার বঞ্চিত জাতীয়তাবাদী বিএনপি হয়ে গেছে। তারা নিজেরা বঞ্চনার গল্প নিয়ে বিএনপি হয়ে গেছে। তারা সাডেনলি তার শ্বশুরবাড়ি বগুড়ায় খুঁজে পাইছে, তার মামা শ্বশুরের বাড়ি ফেনীতে, তার জন্ম হয়েছিল দিনাজপুরে। এই প্রত্যেকটা যন্ত্রে প্রশাসন বসে গেছে। আরেকটা কি কোন পয়েন্ট আছে? আর সেকেন্ড টেনশনের জায়গা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটা সিরিয়াস দ্বিমত আছে বিএনপির সাথে। বিএনপি চাচ্ছে, যেটা কমিশনে প্রস্তাব করেছে, যে আপনার নির্বাচিত সংসদ 2 বছরের ভিতরে গ্র্যাজুয়ালি এগুলো বাস্তবায়ন করবে, যেটার সাথে আমরা অলমোস্ট কোনো রাজনৈতিক দল একমত না। আমরা চাচ্ছি সনদের একটা লিগ্যাল স্ট্যাটাস দিতে হবে এবং যেটা আমরা একমত হয়ে গেছি এটা অবিলম্বে বাস্তবায়ন শুরু করতে হবে। নিশ্চয়ই প্রসেসটা চলুক। কিন্তু অনেকগুলি এখনো যেহেতু ঐক্যমত্য কমিশনে অনেকগুলি পয়েন্ট বাকি আছে, সেটাতেও নিশ্চয়ই আপনাদের সবার ঐক্যমত্য হতে হবে নির্বাচনের আগে অন্তত, সেগুলো আছে। কাজে এই আলোচনা আমাদের চলতে থাকবে, আপনারা নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন। সবাইকে বিদায় জানাতে চাই প্রশ্নগুলো অনুষ্ঠান থেকে, এবং আগামীকাল আবারও দেখা হবে এই সময়।